মুসলমানকে জানাই সালাম, হিন্দুকে প্রণাম। বাবা আজকে আমরা রংপুর শিল্পকলা একাডেমি মাঠে গাইতেছি কুষাণ গান। এই কুষাণ হচ্ছে অরিজিনালি অনেক প্রাচীন গান। আচ্ছা আচ্ছা, এবং ইহা রামায়ণ থেকে রচিত বাল্মীকি মুনির সেই কাহিনী থেকে যে গানটি বলা হয়, এই গানটির নাম হলো কুষাণ গান। এই গানটির নামই হচ্ছে কুষাণ গান। আচ্ছা, তাই আমাদের রংপুরবাসীকে আমি সালাম প্রণাম জানাইলাম, তাই না? হ্যাঁ অবশ্যই। এখানে হিন্দু মুসলমান অনেক গুণী জ্ঞানী আছেন, অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন। আরে সবারও চরণে আমার সানাইলাম সালাম দূরে হয়ে হবে আমার করিবেন মার ধার ঘুরে হবে আমার করিবেন মার ধার ঘুরে গাইতে গাইতে আমার অনেক ভুল ত্রুটি হবে, নিজ গুণে ক্ষমা করবেন দোষার সত্য ছবি। যারা দর্শক শ্রোতা আছে তাদের কাছে আমরা নিজ গুণে ক্ষমা চাচ্ছি। ওই গুরুর নাম লো হয়ে মন্দিরে গাইতে লাগবে অনেক খান গুরুরে নাম হয়ে মন্দিরে গাইতে লাগবে অনেক খান গুরুরে নাম হয়ে মন্দিরে গাইব যত গুরু গান গুরুরে নাম হয়ে মন্দিরে গাইব যত দেব গান গুরুরে নাম হয়ে একে একে বন্দি গাইতে হয় একেবারে বন্দি গাই যত গুণী মানি আছে সবারই শ্রীপাদ পদে আমাদের শতগুণী প্রণাম। এবার গুরু বন্দনা হলো। আচ্ছা, এখন কার বন্দনা করতে হবে? যার জন্য আমরা এই জগতে আসতে পেরেছি। আচ্ছা, মায়ের সঙ্গে সঙ্গীতা করো
জয়ধ্বনি দিয়ে একবার মোর সবার ভিতর ও গুরুদেব আমরা যারা গান গাই হ্যাঁ তারা সাধারণত সরস্বতী দেবীকে যারা শিল্পী আমরা সরস্বতীকে সম্মান প্রদান করি শুধু সম্মানই নয় স্বর যোগ সতী অবশ্যই আমাদের গানের যেটা স্বর যেটা সুর যেটা একমাত্র সরস্বতী এর একমাত্র দেবী হচ্ছে সরস্বতী তাই আমরা তাকে প্রথমে আহ্বান করতেছি অবশ্যই অবশ্যই গুরুদেব পালবানের মস্তকে হে জননী আর ভুইয়া ভুইয়ে হে আরে হো আরে হো পালবানের মস্তকে জননী ও ভুইয়া ভুইয়ে আরে হো Hare
ওই মতো গাইয়া দে মামই পথের আড়াল বাবা তাই বলো গুরুদেব আজ আমি এই ভরা সবার মাঝে গান গাইবো এটা যদি মায়ের কৃপা না হয় তাহলে আমরা কিছু বলার পর আমাদের কোনো সাধ্যই থাকবে কোনো সাধ্য নাই আমি যদি লজ্জা হবাই মা ভরা সবার মাঝে আরে ও আমি যদি লজ্জা পাই মা ভরা সবার মাঝে আরে আরে তুমি লজ্জা পাপে জননী দেবে তুমি লজ্জা পাপে জননী দেব গলো বাহারে এই যে আমি যদি লজ্জা পাই মাগো এই যে ভাড়া সবার মাঝে তুমি লজ্জা পাবে জননী ওই দেবতার সমাজে তাই বলেন গুরুদেব আজকে যদি এই ভরা সবাই আমি লজ্জা পাই তাহলে যিনি আমার গুরু যার কৃপায় আমি গান গাইতেছি ও সেবার দিন লজ্জা পাবে সেও লজ্জা পাবে হ্যাঁ তাই আমরা বললাম আমি যদি লজ্জা পাই মাগো ওই যে ভাড়া সবার মাঝে তুমি লজ্জা পাবে জননী ওই দেবতার সমাজে হ্যাঁ গুরুদেব তাহলে আজকে আমরা কোন গান গাবো হ্যাঁ গুরুদেব সেটা আমার জিজ্ঞাসা আমরা আজকে তো ওই পালাবার নাম কি পালার নাম পরে হবে হ্যাঁ আমরা যে গান গাবো সেই গানটা হচ্ছে কুষাণ গান কুষাণ গান কুষাণ আচ্ছা রামায়ণের কাহিনী থেকে এই গান যারা বড় বড় লেখক ছিল হ্যাঁ রামায়ণের কাহিনী থেকে এই গানটা রচনা করেছেন আচ্ছা গুরুদেব বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে সেই পাকিস্তান আমল থেকে বাংলাদেশের কিছুদিন পর্যন্ত এই গানের খুব প্রচলন ছিল আচ্ছা আচ্ছা ছেলেরা মেয়ে স্বাস্থ্য আজকে যেমন দেখতেছেন আমার এগুলো কিন্তু ছেলে এই ছেলেরাই মেয়ে স্বাস্থ্য মেয়ে দিয়ে এই গানগুলো হতো না আর আগের মেয়েরাও গান গাইতো না ওই ইলেকশনে ছেলে তোমার ছেলে মানে তোমারই মতো ভাই মুখ মনে বেরি ছিল না 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 বেটি সহ নয় আচ্ছা 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 বেটি সহ হলো একটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে একটা আমার সব কিন্তু ছেলে মানুষ তো ছেলেকে মেয়ের সাথে যে গান এটা আদি যুগে হয়েছিল আদি যুগে হয়েছিল কোনো পোশাক পরিচ্ছদ ছিল না সাধারণ পোশাক ছিল সেই পোশাক দিয়ে এই গানগুলো গাওয়া হয়েছিল আর মা মাটি মানুষের গান আচ্ছা। এই গানগুলো হচ্ছে একদম মাটির থেকে উদ্ভাসিত এর জন্য কোনো বড় বড় লেখক নেই বড় বড় কবি নেই আচ্ছা। মানুষ পথ চলতে চলতেই এই গানগুলো আগে খুব গাইতো তাই একে বলা হয় লোকসঙ্গীতের মধ্যে প্রাচীন লোকসঙ্গীত আচ্ছা আচ্ছা তো রামায়ণ থেকে যেহেতু এই গানটা প্রথম হয়েছে আচ্ছা গুরুদেব রামায়ণ রামের নামেই গান হ্যাঁ রামের নাম দিয়ে এই গান তাহলে রামায়ণটা রাম জন্মার কত বছর আগে এই রামায়ণটা লেখা হয়েছে রামের জন্মের 60,000 বছর পূর্বে মহাকবি বাল্মীকি এই গ্রন্থখানা রচনা করেছিলেন অর্থাৎ রামের জীবন কাহিনী 60,000 বছর আগে 60,000 বছর আগে রচিত হয়েছে রচিত হয়েছে বেশ ভালো কথা তাহলে এটা কয় কাণ্ড গুরুদেব রামায়ণ হচ্ছে সপ্তকাণ্ড সপ্তকাণ্ড কি কাণ্ড রে হ্যাঁ ভগবান সপ্তকাণ্ড সপ্তকাণ্ডের কি কি নাম সেটা বলা হবে অবশ্যই আগে যার উপর ভিত্তি করে এই গান আমাদের হচ্ছে তার কিছু বন্দনা করা দরকার তা তো অবশ্যই গুরুদেব রাম ভজ হো রাহাব চিন্ত রাম
রাবণে গবনে রাম সবনে দমন রাবণ রাজা রে রাবণে দমনে আহারে সর্বদুঃখ দূরে দাহাবে দেবায় নামে আহারে সর্বদুঃখ দূরে যাবে তাহার দেবায় রামে না এই যে সমন দমন রাবণ রাজা হয় রে সর্বদুঃখ দূরে যাবে যে বাবা না সমন মানে হচ্ছে যম। এই রাবণ রাজা এমন এক শক্তিশালী রাজা ছিলেন যিনি যম রাজাকে একদিন বেঁধে ফেলেছিলেন। অবশ্যই। আর সেই রাবণকে বধ করেছেন ওই সেই রামচন্দ্র। কাজেই রাম হচ্ছিল আজকে যেমন আমাদের এই পৃথিবীতে অনেক কিছু হচ্ছে, অবশ্যই এই অবশ্যই কুসংস্কারকে দূর করে যিনি সুখের রাজ্য স্থাপন করেছিলেন অযোধ্যার মধ্যে, সেটাই হলো রাম রাজ্য। তিনি ছিলেন রাম রাজ্য। রামচন্দ্র ছিলেন এমন একজন ন্যায় নিষ্ঠাবান রাজা যার আমলে কোনোদিন রাজ্যে চুরি হতো না। রামচন্দ্রের রাজত্বকালে কেউ অনাহারে মরত না। রামচন্দ্রের রাজত্বকালে ফল ফুল এবং ধান এমন ভাবে দেশে হতো যাতে প্রজারা অনাহারেও থাকতো না। ওই রামের রাজ্যে কোনো অভাব ছিল না, দরিদ্র ছিল না। আজ পর্যন্ত গ্রামের কিছু মানুষ বলে যে রাম রাজ্য। ও অন্য কিছু যদি হয়তো কি রাম রাজ্য বাসিস রে, রাম রাজ্য বাসিস রে। হ্যাঁ, তুই রাম রাজ্য বাসিস। সমন্দ রাবণ রাজা হয় রে রাবণ দমন সর্বদুঃখ দূরে যায় ভাই রে। রামের নাম সমন্দ হবন রাবণ রাজা রাবণে গবন সমন্দ মোহন রাবণ রাজা রে রাবণে গবন সর্বদুঃখ দূরে যায় রামের হরে দুয়ার গোরে গোরে হাসিয়ার বলে কহলে হরে দুয়ার গোরে গোরে হাসিয়ার তহলে বন্ধু আইসা তাহা আর মোর ইশারে দোলা হবে ওরে মোর ইশারে দোলা হবে দেখা না পারে কিসের কইয়া আর মোর বন্ধু তুমি ও হায় রে মোর বন্ধু বন্ধু
আহার কবি রত্ন মহাকবি রেখে বাল্মীকি রামায়ণ আহার 60,000 বছর আগে করে রামায়ণ আহার ভারতবর্ষে মহাকাব্য এই রামায়ণ এই যে কবিরত্ন মহামুনি বাল্মীকি তপোধন এই যে বাল্মীকি আহার এই যে মহাকাব্য মহাগ্রন্থ রচনা করে সেই বাল্মীকি এই যে বাল্মীকি রচিত রামায়ণ খেলার নাম হচ্ছে বাল্মীকি রচিত বাল্মীকির নাম তপোধন হলো কেন? তাই তো বাল্মীকি তার নাম আবার তপোধন কেন গুরুদেব? আইনাল ও এই মহামুনি বাল্মীকি তিনি ছিলেন কুখ্যাত এক দস্যু, নাম ছিল তার রত্নাকর। আচ্ছা আচ্ছা। নিত্য নিত্য নরহত্যা করে যা পাইত ব্রাহ্মণ বৈশ্য শূদ্র রাজা কাউকে সে মানত না। তার উদ্দেশ্য ছিল অর্থ রোজগার করা। এই জন্য অনেক মানুষকে হত্যা করে তিনি করেছিলেন ওই দৈনন্দিন মানুষকে হত্যা করে যা টাকা পয়সা পায় তাকে দিয়ে সেই স্ত্রী পুত্র কন্যাকে পরিবারকে বাঁচায়। বাঁচাতেন। আচ্ছা আচ্ছা। একদিন মহামুনি এই নারদ এবং ব্রহ্মা সেই বনে এসে বাল্মীকি মুনিকে ধরেছিলেন, যে রত্নাকরকে ধরেছিলেন, রত্নাকর হ্যাঁ নিত্য নিত্য নর হত্যা করিতেছ তুমি, তোমার মৃত্যুর পরে নরকে যাবে বলিলাম আমি। হ্যাঁ? তুমি যে নিত্য নিত্য নর হত্যা করো এই জন্য তোমাকে নরকে যেতে হবে। অবশ্যই। বাল্মীকি কহে আজ শোনো তপোধন, ও শোনো তপোধন, এই স্ত্রী পুত্র পালন করি আমি, আমার এই তো কর্মটা। আমার স্ত্রী পুত্র পিতা মাতা এদেরকে প্রতিপালিত করি আমি, তাও তো কোনো কাজ কাম নেই, তাহলে আমি কি করবো? এখন আমার তো কোনো উপায় নাই, উপর জানা নাই। যার কাছে চাই সে যদি ইচ্ছে করে না দেয় তাহলে কি করি? নরহত্যা করতেই হয়। এটা আমার পাপ হবে কেন? মানুষকে মারিয়ে তুমি আনো যত ধন, এর পাপের ভাগী হবে কি কারণ? কে হবে তোমার পাপের ভাগী? কেন? আমার পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা যাদেরকে আমি প্রতিপালিত করতেছি তারাই আমার এই পাপের ভাগী হবে। বাবা রত্নাকর, এ পাপের ভাগী তোমার কেউ হবে না, এ পাপের ভাগী তোমাকে হতে হবে। আমাকে একাই কি হতে হবে? অবশ্যই। আমি আমার পিতা মাতাকে পালিত করতেছি, তারা আমার পাপের ভাগী নেবে না? তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো তো, তোমার বাবাকে জিজ্ঞাসা কেউ করো। নিবে না পাপের ভাগ বাবা, যাহা করো তুমি। আহারে কেউ নিবে না তোর পাপের ভাগ বাবা, যাহা করো তুমি। আহারে নরহত্যা পাপে তুমি হবে নরকাহানি। আহারে নরহত্যা ওরে পাপে তুমি হবে নরকাহানি। এই যে কেউ নিবে না পাপের ভাগ, হায় রে। এই যে কিঞ্চিৎ পরিমাণ, আহার, এই পাপে হবে তোমার নরকে গমন। ও গুরুদেব, হ্যাঁ? রত্নাকর দস্যু নিজের মাকে বলেছিল যে মা, মানুষকে মারিয়ে আমি আনি যত ধন, ইহার পাপের ভাগী হবে না এখন। তখন ওর মা বলেছিল, বাবা এই জন্যই কি তোকে আমি পেটে ধরেছিলাম রে, মানুষকে মারিতে তোকে বলে কোনো জন, মানুষকে মারিতে তোকে বলে কোনো জন, ইহার পাপের ভাগী হব কি কারণ? দশ মাস 10 দিন তোমায় ধরিয়া গর্ভে, ধরিয়া গর্ভে
স্তন দুঃখ খোয়াই আমি ওই মানুষ বললাম ওরে রত্নাকর, ও এই 10 মাস 10 দিন ধরে তোকে উদরে ধরে এই পৃথিবীতে এনে আমি তোকে কত কষ্ট করে না প্রতিপালিত করেছি, আর আজ তুই নরহত্যা করে আন আর কৃষি কাজ করে আন, আমাদের তো খেতে দিতে হবে বাপ। তাহলে আমার নিজের গর্ভধারিণী মা যদি আমার বাপের ভাগি না হয়, তারপরে স্ত্রী পুত্র পরিবার বাবা কেউ তো হবে না। অতএব আজ থেকে এমনও করে রত্নাকর গেল পিতার কাছে, যেমন বললো মাতা দেবী পিতা বললো তার, ও তা পিতাও যেমন করে বললো ওই মা মা যেমন করে বললো বাবাও সেমন করে বলতেছে। আচ্ছা পুত্ররা তো ছোট ছোট, তাদের তো খোরাক দিতেই হবে। এহেন ভাবিয়ার অনে রত্নাকর মনে মনে চলিল না মনির নিকট। তাহলে মনিকে গিয়ে জিজ্ঞেস করলো, মনি ঠাকুর তোর এখন আমার উপায় কি হবে? আমার তো বাপের ভাগি কেউ হচ্ছে না, কেউ আমার আমার কি হচ্ছে না। উপায় হবে কি? তখন ওই ব্রহ্মা এবং নারদ ছদ্মবেশে যারা এসেছিলেন তারা বললেন, এই যে মরা বৃক্ষ, বৃক্ষের তো হলে বসিয়া রে তত অক্ষয় রামের না হায়া আচ্ছা রামের কৃপা হলে পরে হবে ওই তোমার, তোমার দুঃখ নিবারণ, তবে হবে তোমার পাপ বিমোচন। যদি রাম যদি দয়া করে। কিন্তু এই মরা গাছে সেদিন কুশি আসবে, আচ্ছা ফুল ধরবে, ফল হবে, সেদিন তোমার দুঃখ মোচন হবে, সেদিন তোমার পাপ মোচন হবে। তার আগে যতদিন থাকবে তুমি তার নাম স্মরণ করো। ওই দিন হইতে রত্নাকর বসিয়া মরা বৃক্ষ তলে তলে রাম নাম জপ করবে বলে চেষ্টা করে। আচ্ছা কিন্তু মানুষ মারিতে মারিতে জিভটা এমন হয়েছে ভারী, পাপে লিপ্ত হয়েছে গুলে। রাম নাম মুখে তার না আসে কখনো। আচ্ছা আচ্ছা রাম নাম বলতেই সে পারে না, না, সে না। এত পাপ করেছিল, সবসময় বলে মরা মরা মরা। যখন মরা মরা ছাড়া রাম নাম ওঠেই না, আচ্ছা তখন বললো এ রত্নাকর, এই মরা মরা বলতে যেদিন মরা যাবে পাশে, আছে বয়ে শূন্য রায়াকারেরা যেদিন আসবে বাবা আগে, আগে এই যে মরা পাল্টিয়া যেদিন তোমার মুখে আসবে রাম নাম, রাম না। ওই দিনে মরা বৃক্ষে ফল ফুল হইবে আগমন। আচ্ছা আচ্ছা গুলে যেদিন তোমার এই মরা থেকে রাম আসবে, অক্ষর পাল্টিয়ে যেদিন রাম আসবে, সেই দিন দেখবে এই মরা বৃক্ষেই ওই মরা ভিতরে ফুল ফুটবে এবং ডাল পাতা হবে। ডাল পাতা হবে। হ্যাঁ যেমন আজকে আজকে কি এটা বৈশাখ, বৈশাখ উপলক্ষে আমরা অনুষ্ঠান করবো। অনুষ্ঠান করতেছি, যেটা লেখা দেখলাম আচ্ছা বৈশাখের উপলক্ষে তারা অবশ্যই, তাই না? অবশ্যই। ও বৈশাখ আইলো আইলো বৈশাখ আইলো আইলো বৈশাখ আইলো আইলো নহয়ারে খুশি নানান জাতের গাছে নয়ারে খুশি নানান জাতের বড় বড় মহাগণে করিছে আইলো আইলো বৈশাখ আইলো বৈশাখ আইলো আইলো বৈশাখ বাবা আরে বঙ্কুরে রশি কহলায় গাইছি পালা গা, রঙ্কুরে রশি কহলায় গাইছি পালা গা।
শুভেচ্ছা নিবেন শত শ্রোতা গণ। নয়ার কথা কত বিবাহর নয়ার কথা কত বিবাহ মুকুল ভাইয়ের হয়েছে আজ আমার সামনে আগমন। মুকুল ভাই আমায় রংপুরে আনিয়া মুকুল ভাই আমার রংপুরে আনিয়া গান ভাইয়া গান কত করাইছে বসিয়া কত ভয়ে আমি কত ভয়ে বুড়া বয়সে শিল্প কলায় করবো ভূষণ সবুজ রঙের পাতালে বেলাইল খুশি নয়া নয়া পাতা বড় বড় মহাগণে করিছে হালকা বসিয়া মরা মরা নাম জপে মরা মরা নাম জপে সর্প অঙ্গে বালুর ঢিপি হয়েছিল তার অঙ্গে তার অঙ্গের ওই যে মরা মরা বলতে রত্নাকর শুরু করলেন মরা বৃক্ষের গাছের তলে বসে কত বছর হাজার বছর তপস্যা করার ফলে তার সর্প অঙ্গে উড়ি ঢিপি দিয়েছিল উড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শাস্ত্রীয় ভাষা যেটাকে বলা হয় বাল্মীকি মানে বালু, এই যে বালুর ঢিপি হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর তাতে উড়ি ঢিপি দিয়েছিল। তাহলে শাস্ত্রে যেটা পাই সত্য দাপর তেতা এই যুগের মানুষের প্রাণ ছিল যদি তার হাড় থাকে, হাড়ের ভিতরে মজ্জা থাকে। সত্য যুগে ছিল মজ্জাগত প্রাণ, তার বলে অস্থি মানে হাড্ডি। তেতা যুগে যদি হাড্ডি থাকে তাও তার প্রাণ থাকবে। তারপর দাপর যুগে হলো চর্ম থাকলেও প্রাণ থাকবে, সে খাও আর না খাও প্রাণ যাবে না। কিন্তু কলি যুগে মানুষ না খাইলে মরে, দুদিন না খাইলে একটা অবস্থা কাহিনী। বর্তমানে আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি এই যুগটা হচ্ছে একদিন ভাত না খেলেই মানে না খাইলেই মরা, এই জন্য বলা হয় অন্নগত প্রাণ। মজ্জাগত প্রাণ, অস্থিগত প্রাণ, চর্মগত প্রাণ, আর কলি যুগে আমরা হচ্ছি অন্নগত প্রাণ। অন্নগত প্রাণ বিশেষ করে আমরা বাঙালি যারা, তারা তো একদিন ভাত না খেলে আর পরের দিন বিপদ হয়ে যায়, তাই না? ভাতেই আমরা শক্তি। যেমন তুই আসিয়া কোনো কোনো কিছু খবর না, বাড়ির খেয়ে আসে মাইক্রোস্টোরি আসিয়া গেলে কোনো কিছু খবর নাই, যেহেতু কত বড় ভরি আরো খাবার চাই ঘন ঘন
করেছিলেন। আচ্ছা আর হাজার হাজার বছর তপস্যা করার ফলে তার ওই অক্ষরটা কাল দিয়ে মরা থেকে যিনি রামও হয়েছিল সেই দিনে তার সিদ্ধি লাভ হয়েছিল। আচ্ছা আচ্ছা আর এই রামের জীবন কাহিনী সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে অক্ষর কিছু বলে দিয়েছিলেন। যাই হোক, সেগুলো অনেক কথা। তার থেকে তিনি রচনা করলেন রামায়ণ লেখা। রামায়ণ লেখা শুরু রামের করলেন। জন্মের 60,000 বছর আগে তার জীবন কাহিনী লেখানো হলো। আজ আমরা বাংলাদেশের যেটা জাতীয় সঙ্গীত গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, গাই না? হ্যাঁ অবশ্যই। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিন হয়ে মারা গেছে, তিনি লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কতদিন পরে সেটা আমাদের বাঙালিদের জন্য জাতীয় সঙ্গীত হয়ে গেল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেটা যেমন এই রামায়ণ গ্রন্থখানা হচ্ছে তেমন যে রামের জন্মের অনেক আগে এই কাহিনী রচনা করা হয়েছে, আর সেই কাহিনীটা তারপরে আস্তে আস্তে পৃথিবীতে প্রকাশ হয়েছে। প্রকাশ হয়েছে। আর যারা প্রকাশ করেছিলেন হ্যাঁ সেই রামের ঔরজার সন্তান লব আর লব আর কুশ তার দুই সন্তান। তাই অনেকেই বলে কুশ হইতে এই কুষাণ গানের নামের জন্ম হয়েছে। না গুরুদেব, আমার গুরুজি বলেছিলেন হ্যাঁ কুশের নাম থেকে নয়, তাহলে কু কু সংস্কুল কু কু মানে খারাপ, আর খুব খারাপ। কু মানে খারাপ, হ্যাঁ আর সেইটাকে শান দিয়া অর্থাৎ ওইটা কোনো সান দিলে হয় ভালো। বাড়ির কোনো হাতিয়ার যদি পড়ে থাকে যে জং ধরে, সেটা কাটারে হোক, ছুরি হোক কিংবা তরবারি হোক, এটাকে যখন শান দেওয়া যায় তখন চকচক হয় এবং ধারও হয়। ঠিক এই মানব জীবনে দিলে কুসংস্কার, আমাদের যে খারাপ কর্মগুলো, এই খারাপকে ত্যাগ করে যিনি সংস্কারে আসেন, অর্থাৎ শান দিয়ে জ্ঞানী সমাজে হোক, বুদ্ধিজীবী সমাজে হোক, পণ্ডিতের সমাজে হোক, বিদ্যা লাভ করে হোক, শান দেওয়া হয়, এগুলোকে বলা হয়। বিদ্যা অর্জনের পর জ্ঞান অর্জন হয়, আর জ্ঞান অর্জন হলে কুটে দূর হয়ে যায়। এই কু দূর করে শান দিয়ে ভালো হয়। তাই রামায়ণ শিক্ষা দিয়েছে মাকে কিভাবে ভালোবাসতে হয়, ভাইকে কিভাবে ভালোবাসতে হয়, বাবাকে কিভাবে ভালোবাসতে হয়। সবারই ভালোবাসা এই রামায়ণ শিক্ষা দিয়ে গিয়েছে। এই রামায়ণ তার শিক্ষা দিয়ে গিয়েছে। তাই এই লোকসঙ্গীতকে বলা হয় কুষাণ, মানে কুকে শান দিয়ে ভালো করার জন্যই এই কুষাণ গান। আমাদের দেশে বর্তমান কিছুদিন থেকে যে রাত্রিবেলা চুরি ডাকাতি হাবিজ এই সমস্ত হচ্ছে, এগুলো কিন্তু আগে কম হতো, কারণ বেশিরভাগ ছেলেরা ওই রাত্রি গান বাজলে গান বাড়িতেই কাটাইতো। আর গ্রাম অঞ্চলে 4 দল 5 দল করে এই কুষাণ গান 8-10টা করে ছোকরা নিয়ে রাইতের পর রাইত হইতো, কত আনন্দ না হইতো। এই যে চৈত্রের সংক্রান্তি, বৈশাখের বৈশাখী মেলা, 7 দিন 8 দিন 10 দিন পরে গান বাজনা হইতো। গানে যদি কারো মন থাকে তখন তার মনটা খারাপের দিকে যাইতে যাবে না। তাই কবি লিখেছেন সুর যে ভালোবাসে না সে নাকি মানুষ খুন করতে পারে। সম্মানিত সুধীবৃন্দু, শুনে নেবার সেই রামায়ণ সপ্তকাণ্ড, তার কি কি নাম? হ্যাঁ গুরুদেব, সেটা আমি শুনতে যাচ্ছি। রামায়ণ গ্রন্থ একখানা, কিন্তু তাদের কাণ্ড হচ্ছে 7খানা। 7টা কাণ্ড। কি কাণ্ড রে 7টা ভগবান? কাণ্ড। আদি কাণ্ডে হে রামের জন্ম, বিবাহ সীতা রামের জন্ম, বিবাহ সীতা অযোধ্যা কাণ্ডে বনবাসী রাজ্য ভাসী অযোধ্যা কাণ্ডে বনবাসী রাজ্য ভাসী এই যে আদি কাণ্ডে রামের জন্ম হয় রে, এই যে বিবাহ সীতা, অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র রামচন্দ্র পেতে রাজ্যভার। ও পিতৃ সত্য পালনার্থে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, আচ্ছা, আর অযোধ্যা কাণ্ডে তিনি রাজ্য ত্যাগ করে বনে গমন করেছিলেন, তাই না? অবশ্যই গুরুদেব। অরণ্য কাণ্ডে সীতা ওরে হরিল সীতা রে হরিল হরে কৃষ্ণ যেতে হইল সুখী বলিল
হলো বাবা সুখী অমিলা হলো হয় ও সুগ্রীব মিলন সুন্দর হাকান হইল হয় সাগর হরি হায় হলো হয় সাগর হনুমান করেছিল হরি সীতার আহার বীর হনুমান করেছিল হরি সীতার উভয় পক্ষে বাজে মহারাজ উত্তরাকাণ্ডেতে হইল বাবা আরে উত্তরাকাণ্ডেতে হইল হায় মন দুঃখে সীতা দেবী ওই পাতালে প্রবেশ কতই খবর তার মানে আছে কতক্ষণ খবর এগুলো গান তো একটু ভালো লাগে শুরুই করলো না শুরু নাই করতে শেষ 5 মিনিট হ্যাঁ 5 মিনিট তারপর আবার আজানে 10
5 মিনিট কত না আজানে 12 মিনিট আছে কত মিনিট আছে? 5 মিনিট করেন আপনি 5 মিনিট। আচ্ছা কাটি দাও। এই রামায়ণ বলা গাইতে ভাইরে লাগে অনেক ওই লাগে অনেক আরে অল্প সময় কিবা গাইব শোনেন বই সাগে তুলি বেড় গেই সঙ্গে তাহাই তার গহনে পাহাড়ে জাহাজ সোগায় মোর হয়ে পাহাড়া লোকে সাগে তুলি বেড় গেই সঙ্গে আরে তার গহনে পাহাড়ে জাহাজ সোগায় মোর হয়ে পাহাড়া লোকে ওই আরে সহমন্ধে মামা শ্বশুর কত তাহারে আরে সহমন্ধে মামা শ্বশুর কত তাহারে মুখে কামো সাহাবিয়া ও হায় রে মুখে কামো সাহাবিয়া হ্যাঁ কে হেল্প করছিল বলতে ঘটকালি কই তো বিয়েটা দিলেন না হ্যাঁ এই যে দিদি আইতে মুখ ডাংবার লাগতে একটা খবর নেন না তোমরা আচ্ছা ডাঙায় কিসের জন্য ডাঙাইতে কি পুরা চকচকা আসলু বা এই ডাং খায় আমি কালা ঘুষ ঘুষে হলু কালা ঘুরতে গেলে এটা তোমার কি কালার কয় মুখ কালা মুই কালা বানাই না কর মোর গায়ের রঙের নাম আছে বা কি নাম বাবা তোমার কি নাম মা তোমার গান নাম মোর গায়ের রঙের নাম গ্রাফিটি কালার গ্রাফিটি কালার বাহ এই গ্রাফিটি কালারটা নষ্ট করে দিতে কালো কালো কয় কালতি মোর স্বামীকে ওইটাই মোর ভাঙা বালতি আচ্ছা তাহলে কি তোমরা বলছো তোমার স্বামী ডাঙাইছে ওই যে শাক তুলিবে গেছো কাই হ্যাঁ আরে তার জন্য চাউলটা পাশে গাই সেও গাই মোর শোনে পাড়ার লোক পাড়ার লোকে আচ্ছা তোমার জঙ্গল বাড়ি থেকে সে তুলে গেলেন কেন তা না তুলিয়ে কি কি ভাতানো বা আলু দিয়া কতই খায় বেশ আমার শাকসুবিয়া দি হয়ে একটা ভালো হয় সেদিনে সাক্ষর গেছিলেন হয় আরে সম্বন্ধে মামা আরে সহমন্ধে মামা শ্বশুর কত দয়া ওই আরে সহমন্ধে মামা শ্বশুর কত দয়া মুখে কানো সাহিয়া ও হায় রে মুখে কানো সাহিয়া ও হো হো দীনবন্ধু গো আহারে গন্ধ বকুলে জন্ম নিলে সেই স্মৃতি ফেল হয় আহারে গন্ধ বকুলে জন্ম নিলে সেই স্মৃতি ফেল আহারে ফুটা বৃন্দের কাছে আমি জানাই নিবে আহার ফুটা বৃন্দের কাছে আমি বাবা জানাই নিবে
তুলিয়া আর ধরিয়া হাতারি তুলিয়া আর ধরিয়া হাতারি তুলিয়া ও হো হো দীনবন্ধু গো ভুল তোটি অনেক আমার শরীরে মার যায় ভুল তোটি অনেক আমার শরীরে মার যায় সম্মানিত সুধীবৃন্দ, আমি এই রংপুরের বাসী। এখন হয়তো কুড়িগ্রাম জেলা হয়েছে, কিন্তু আপনাদের দোয়া আশীর্বাদে 7 সালে 64 ডিস্ট্রিক্ট প্রতিযোগিতা করে এই কুষাণ পালা নিয়ে আমি বাংলাদেশে ফার্স্ট হয়ে শাক সম্মেলনে দেওয়ার অনুমতি পেয়েছিলাম এবং গিয়েছিলাম। দিল্লিতে 8টা দেশ একসঙ্গে গাইছি। আপনাদের আশীর্বাদে মোদী সরকারের আমন্ত্রণে 18 সালে রামায়ণ ফেস্টিভ্যাল উৎসবে 111টা দেশ বাংলার এই নাম গেয়ে আমি সেখান থেকে মস্ত বড় একটা অ্যাওয়ার্ড এনেছি, যেটা আজ হয়তো সরকারের ঘরে অর্জিত আছে। আমাদের সঙ্গে যিনি গিয়েছিলেন সচিব মহোদয়, তিনি বললেন, দাদা এই অ্যাওয়ার্ডটা আপনি নিয়ে তো ঘরেই রাখবেন, এরা যদি আমাদের জাদুঘরে থাকে সারা জীবন আপনার নাম থাকবে। আমি বললাম, আমি রংপুরের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের একটা দরিদ্র ঘরের সন্তান, তাও তিস্তা নদীর পাতায় আমার বাস, সারা জীবন গান করেছি, এত মূল্যবান বস্তু তো কোনোদিন পাইনি। সেটা যদি সরকারি খাতে থাকে এবং জাদুঘরে থাকে, যেইটা 18 সালে কৃপা সিন্ধু আমাদের দেশের জন্য বয়ে এনেছে, আপনাদের দোয়ায় এখন তো 77 বছর পাশ হয়ে যাচ্ছে, প্রায় 55 বছর থেকে গান গাইলাম। হয়তো সামনে আপনাদের দেখা করতে পারবো কিনা জানি না, তবে মুকুল ভাইয়ের মতো অনেক ব্যক্তি আমাকে রংপুরে এনেছিলেন। সেই 80 দশকের আগ থেকেই রেডিও প্রোগ্রাম করতে করতে রংপুরে অনেক গান গেয়েছি, অনেক আপনাদের পরিচিত ছিলাম। এখন হয়তো বৃত্ত হয়েছে, আর পরিচিত নেই, বলায়ও সেই রস নেই। যাই হোক, আমার বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে এসেছি সবাইকে নিয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। জীবনে চলার পথে যদি কোনো ভুল করে থাকি আপনারা ক্ষমা করে দেবেন, আর দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যে 2 দিন বাঁচে আছি গান গাইতে গাইতেই যেন মরতে পারি। আমার কিন্তু শরীর চলে না, কিন্তু মন শুধু গান গাইতে চায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সবার কাছে ক্ষমা চেয়ে, সবার কাছে দোয়া আশীর্বাদ চেয়ে আজকের মতো গান সমাপ্ত করলাম। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে বিস্তৃত করতে চাই না, কারণ আপনারা যেভাবে গান শুনতেছেন তাতে মনে হয় সারা রাত্রি গাইবেও আমার কোনো পরিশ্রম বলে মনে হবে না। কারণ যারা শিল্পী তারা যখন দর্শক শ্রোতা পায় না, তখন তার রোগ ব্যাধি কিছু মনে থাকে না। হ্যাঁ, যাই হোক, বেঁচে থাকলে আবার আসবো। আপনাদের সবাইকে আদাব, সালাম, সালাম, ধন্যবাদ। দাদা একটু ছবি উঠবো। হ্যালো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কুড়িগ্রাম থেকে এসেছিলেন শিল্পীবৃন্দ তাদেরকে, এবং লোকসঙ্গীত যে একাডেমি ছিল তাদের সেই পরিবেশনায়। আমি এবারে মঞ্চে আসার জন্য বিনীত আমন্ত্রণ জানাবো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্য শিক্ষক এবং সদস্য শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় শিল্পকলা একাডেমি ইফতেখারুল আলম রাজ। আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন রামবার সম্মানিত সভাপতি জনাব জহির আলম নয়ন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সংগঠক মকসুদার রহমান মুকুল, এবং সেই সাথে উপস্থিত আছেন আমাদের জেলা কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা উপভোগ করলেন বৈশাখী লোকনাট্য উৎসবের আজকে প্রথম দিন। আগামীকাল এবং পরশু দিনও রয়েছে আয়োজন। সেই আয়োজনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমন্ত্রিত অতিথিবৃন্দের কথার মধ্য দিয়ে আজকের আয়োজন শেষ করব। কৃতজ্ঞতা শিল্পীদের প্রতি এত চমৎকার পরিবেশনার জন্য। আমরা দেখলাম কুষাণ পালা। বিনীত আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন
সম্মানিত সভাপতি সাংস্কৃতিক ঐক্য পরিষদের চৌধুরী মাহমুদুল নবী ডলার মঞ্চে আসার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি চৌধুরী মাহমুদুল নবী ডলার। সামনে যাওয়া যাবে। এত সুন্দর আয়োজন, আসলে মনোমুগ্ধকর একটা আমরা আয়োজন দেখলাম। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে বিগত দিনে আসলে
আমরা শিল্পকলা একাডেমির এত বড় বড় আয়োজন দেখিনি। আমি এই জন্য আরিফ ভাইকে ধন্যবাদ জানাবো, রংপুর মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন রামবার পক্ষ থেকে, যে আয়োজনগুলো যেন অব্যাহত থাকে। আমাদের যে মাটির যে সাথে যে সম্পর্কগুলো, নাটক বলেন, গান বলেন, এই জিনিসগুলো যেন আমরা আরো বেশি বেশি করে নতুন প্রজন্মের কাছে আমরা দেখাতে পারি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দীর্ঘক্ষণ এত সুন্দর আয়োজনের মাধ্যমে দর্শকদের ধরে রাখার জন্য। আমরা আগামীতে আয়োজনগুলোর বড় পরিসরে দেখার আমন্ত্রণ জানাবো তাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব জহির আলম নয়ন। এবারে বিনীত অনুরোধ জানাবো আমাদের দেশে কিছু বলার জন্য রংপুর মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নূর আলম বাবু। সবাইকে আসসালামু আলাইকুম। মানে বাসা থেকে এসে এত সুন্দর একটি পরিবেশ দেখতে পারবো কখনো কল্পনা করতে পারি নাই, এবং এই যে পরিবেশনাটা, এটি আমি আজকে এই প্রথম দেখলাম আমার এই মিউজিক ক্যারিয়ারে। আমি কখনো দেখি নাই, তাই মুকুল ভাইকে বলছিলাম যে কখনো দেখার সৌভাগ্য হয়নি। আজকে শিল্পকলার মাধ্যমে একটা সুন্দর একটি পরিবেশ দেখলাম, এবং যিনি গান গাচ্ছিলেন মানে মুগ্ধ হয়ে শুনছিলাম, যে যদি সারা শুনতে পারতাম আরো ভালো লাগতো, এবং মনে হচ্ছে একটু নাচি ওনার সঙ্গে, গানের তারা একটু নাচি, কিন্তু অনেক বাধ্যবাধকতার কারণে নাচতে পারিনি। খুবই ভালো লাগছে। ধন্যবাদ জানাই শিল্পকলা একাডেমিকে এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে এবং রংপুরের মানুষকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ জনাব নূর আলম বাবু। এবারে বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য মকসুদা রহমান মুকুল, জনাব মকসুদা রহমান মুকুল। ধন্যবাদ। প্রথমেই কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমাদের রংপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ভাইস্তা আরিফুজ্জামানকে। সবচেয়ে বড় কথা, কৃপাদার সঙ্গে এই মঞ্চে না হলো 10-15 বছর পর দেখা হলো, মাঝখানে অনেক চড়াই উতরাই পেরিয়েছে। কৃপাদা সহ পালা দল, কুষাণ দল সবাই খুব অসহায় জীবনযাপন করে। আমাদেরকে বিনোদন দেয় ঠিকই, কিন্তু তাদের ডাক আসলে আসে বছরে 1-2টা। অন্য কোনো পেশাও যেতে পারে না, শুধু ভালোবেসে আপনাদেরকে বিমোহিত করার জন্য তারা পরিবেশন করে থাকে। আজকে কৃপাদাকে দেখে শিল্পকলা এই সুযোগ করে দিয়েছে, এই জন্য শিল্পকলা রংপুরকে ধন্যবাদ জানাই, এবং সেই সাথে কৃপাদা সহ আমাদের পালা দল, আমাদের কুষাণ দল, সেগুলো আরও সমৃদ্ধ হোক। বর্তমানে আমাদের শিল্পকলা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করুক, এই প্রত্যাশা রেখে সবাইকে আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মকসুদা রহমান মুকুল। এবারে সেই মানুষের কথা শুনবো যিনি আমাদের শিল্পকলা একাডেমির সদস্য ইফতেখারুল আলম রাজ। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, শুভরাত্রি। মঞ্চে আমার পাশে যারা আছেন ওনারা আসলে শিল্পী হিসাবে আমার চাইতে অনেক পরিচিত, তো আমি আসলে পরিচয় দিতে গিয়ে সময় ক্ষেপণ করব না। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমাদের সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং সেই সাথে যে পালার দলটি কুষণের পালা পরিবেশন করছিল তাদের কাছে আমি নিজে একজন নাট্যশিল্পী হিসেবে, নাট্যকর্মী হিসেবে বিনয়ের সাথে একটু ক্ষমা চেয়ে নেব। কারণ পালাকার যখন পালা শেষ করতে পারে না মনে কষ্ট হয়, কারণ ভালোবাসা থেকে করা তো, প্রচন্ড রকম মায়ার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে এই কাজগুলো এই মানুষগুলো করে। আমরা আসলে একটা সময়ের ফ্রেমে বাধা পড়েছি, যে কারণে পরিপূর্ণ হয়ে ওঠা বা শেষ করাটা হয়তো সম্ভব হলো না। তবে আমি চেষ্টা করব ঢাকায় বা এখানে শিল্পকলার আমাদের কালচারাল অফিসার হচ্ছে আরিফুজ্জামান, যে এগুলো আসলে মাটির গান, মানে মাটিতে দাঁড়িয়ে যতটা ভালো লাগে চারিদিক দিয়ে ঘিরে ধরে মঞ্চে এনে এর সৌন্দর্য দিনে দিনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর যে সত্যিকার, কারণ এটা একটা আদিম কলা। আমরা নাট্যকলা, মানে এই পালার যে ফর্ম, অনেকগুলো ধর্ম জাতি নির্বিশেষে আলাদা আলাদা, তো যেমন আমরা সৌরভ রস্তমের পালা জানি, রূপবানের পালা জানি, আবার এখানে সেগুলো মনসার পালা জানি, এরকম আলাদা আলাদা বিষয়গুলো আছে, আলাদা আলাদা ধরন আছে, এর উপস্থাপন রীতিও আলাদা আলাদা আছে, কিন্তু মূলত এটা হলো একেবারে আদি অভিনয় পালা। তো সেগুলো মাটির মধ্যে হলেই, মাটির সাথে মানুষের যত যোগাযোগ অনেক ভালো হয়। আসলে এগুলো ওই যে মধ্যরাতে শুরু হয়ে ভোররাত পর্যন্ত হলে ভালো হয়। তো আগামীতে যাতে আমরা একটা আয়োজন করতে পারি, এখানে নয়ন আছে,
আমি একটু ধন্যবাদ দেবো এই জন্য যে আমরা আসলে খুব সৌভাগ্যবান রংপুরের মানুষ যে 3 দিন ব্যাপী আমার কাছে অন্তত পক্ষে স্মরণকালে সবচাইতে জমজমাট বৈশাখী উৎসব আমরা পালন করতে পেরেছি এবং এই মানুষগুলোর অনেক অবদানের জন্য। এখন নয়নের অনেক পরিচয় আপনারা জানেন, কিন্তু সবচেয়ে বড় কথা মনে প্রাণে একজন সাংস্কৃতিক কর্মী। বাবু তো সবাই খুব পরিচিত, মুকুল ভাই পরিচিত, সবার প্রচেষ্টা এই অঙ্গনের সমস্ত সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে একেবারে দল মত জাতি গোত্র নির্বিশেষে আমার স্মরণ নেই যে এর আগে এত বড় বৈশাখী আয়োজন কখনো হয়েছে। এবং এর সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় রংপুর শিল্পকলা একাডেমির সহযোগিতায় যে আয়োজন আরো 3 দিন, এটা আমার মনে হচ্ছে যে বৈশাখী উৎসবকে আরো রঙে রাঙিয়ে দিল। তো আপনারা সবাই প্রতিদিন থাকবেন, একই সময় শুরু হবে। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা থাকা মানেই হলো একটা অনুষ্ঠান সত্যিকার অর্থে সফলতা লাভ করা। আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। তিনি ধন্যবাদ দিতে দিতে আমাদের সবাইকে জানালেন যে এই আয়োজনগুলো আপনাদের জন্যই, আপনারা আছেন বলেই আমাদের এই আয়োজনগুলো পূর্ণতা পায়। যেই মানুষটি এতক্ষণ ধরে পরিবেশনায় ছিলেন, কৃপা সিন্ধু রায় সরকার, তার কাছ থেকে না শুনলে আমাদের এই জায়গাটায় আমরা পূর্ণ করতে পারবো না। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম প্রণাম। আমি এমনি বক্তব্য দিতে পারি না, গান গাইতে গাইতে খুব কইতে পারি। তো যাই হোক, আমি দীর্ঘদিন পর রংপুরের এই মঞ্চে আসতে পেরে এবং 3 দিন ব্যাপী অনুষ্ঠানের কথা আরিফ স্যারের কাছে শুনে, আমি জীবনে আরিফ স্যারকে কোনোদিন দেখিনি। উনি কেমন করে আমার নাম্বার সংগ্রহ করে নীলফামারীতে আমাকে নিয়ে গিয়েছিলেন, গত মাসে গিয়েছিলাম পিটিয়া উৎসবে। সেখানেই আমাকে আমন্ত্রণ দেয় যে বাবু আমি রংপুরে আসতেছি, আপনাকে আসতে হবে। বলে স্যার আপনি তো রংপুরে আসতেছেন, তাহলে আমার হয়তো রাস্তাটা আবার ক্লিয়ার হলো, কারণ আমার তো রংপুরে বহুদিন থেকে যাতায়াত নেই। কারণ রেডিওর সঙ্গে আমার বিবাদ হয় বিভিন্ন কারণে, কারণ আমি যেভাবে পালা লেখি, যেভাবে উপস্থাপন করতে চাই, রেডিও সেইটাই নিতে চায় না। আমি আমার গ্রাম্য ভাষায় লিখি যে কালকে যে আন্ডাগুলো বেচালু, সেই আন্ডা করে ধুছিস, কোনো সাবাক বই এনে দিচ্ছে, তো বইয়ের নাম জানো, মোর বিড়ি খাবার পাইছে নাই, এবার এটা করে কাটিয়ে দেয় যে ডিমের নাম আন্ডা হয় কিভাবে, তো যদি না হয় তো তোমার পালার আন্ডা করো, আমার দ্বারা চলবে না। আমি তখন থেকে বাইরে যাই। যাই হোক, আপনাদের দোয়ায় 6 সালে প্রতিযোগিতা দিয়ে বিমানে চড়ারও সৌভাগ্য আমার হয়েছে। আপনাদের রংপুরের ছেলে আমি, এইরকম 3 দিন ব্যাপী হোক, 5 দিন ব্যাপী হোক, 7 দিন ব্যাপী হোক, আরিফ ভাইয়ের মতো, বাবু ভাইয়ের মতো এরকম আমাদের লোকজনেরা একটু অগ্রসর হোক, আমাদের ডাকলেই আমরা আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার চেয়ে ভালো ভালো গান আরো শুনতে পারবেন। গ্রাম অঞ্চলে অনেক মূল্যবান সম্পদ আছে, কিন্তু সেটাকে আহরণ করার তো মানুষের খুব অভাব। আমার বাড়ি সেই নদীর পাড়ে, মুকুল ভাই আমার বাড়ি গিয়েছিল ক্যাসেট করাবে বলে, তখন ক্যাসেটের খুব প্রচলন। রাত জাগিয়ে, রাতের পর রাত 4-5 রাত করে জাগিয়ে একটা করে ক্যাসেট করে দিতাম। আর এখন ডাইরেক্ট দেখা যায়, এই যে আপনারা কি সেট করে দিচ্ছেন, সারা বাংলাদেশ মানে বিশ্ব বলে দেখবে। এত উন্নত যেহেতু হয়েছে, বাঙালির যে কৃষ্টিটা, এইটা যেন আরো সারা, মানে রংপুরের বিশেষ করে যে কৃষ্টি, এইটা যেন সারা বিশ্বে প্রচার হয় আপনাদের সবার মাধ্যমে এবং যারা আয়োজন করছে তাদের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। বেঁচে থাকলে আবার আসবো। আপনারা ভালো থাকেন। এটি হচ্ছে প্রাণের কথা। মানুষ যখন কথা বলে, যখন সবার চোখে চোখ রেখে কথা বলে, মন থেকে কথা বলে, তখন সেটা আরো বেশি হৃদয়গ্রাহী হয়, আমরা বুঝতে পারি। সবশেষ এই 3 দিনের আয়োজনকে ঘিরে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান। তার কাছেই জানতে চাইবো, আগামীকাল আপনারা উপভোগ করবেন উপেন চন্দ্র পালের বিয়ের গীত, এবং আগামী পরশু কি থাকছে সেটি একটু সিক্রেটই থাক। আমি স্যারের কাছে মাইক্রোফোন তুলে দিতে চাই। ধন্যবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের আয়োজনে সারা দেশব্যাপী এই লোকনাট্য উৎসব হচ্ছে। আসলে এই লোকনাট্য হচ্ছে আমাদের আদি সংস্কৃতি। প্রত্যেকটি জেলার আদি সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে। সেই ইতিহাসগুলো জনসম্মুখে তুলে ধরার, আপনারা হয়তো এটি গ্রাম অঞ্চলে যদি হতো আরও অনেক বিপুল জনসমাগম হতো। আমাদের শহরে মানুষরা এই পালাগুলো অনেকটা সম্পর্কে জানে না। তো বাংলাদেশ শিল্পকলা একাডেমি চাচ্ছে সেই প্রান্তের জিনিসগুলো এই কেন্দ্রের মতো এই বিভাগীয় শহরগুলো, জেলা শহরের মঞ্চগুলোতে নিয়ে আসা। রাজভাই যথার্থ বলেছে যে এই পালাগুলো আসলে মাটির মধ্যে করলেই এর ফ্লেভারটা সব থেকে ভালো আসে, কিন্তু এটা আমরা আসলে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার জায়গা থেকে আমরা সেটি করতে পারিনি। তো
আমি আশা করব আমরা আগামী দিনে আমাদের সেই আদি ঐতিহ্যে আমরা ফিরে যাব। আপনারা আমাদের আদি সংস্কৃতির সঙ্গে থাকবেন। বাঙালি সংস্কৃতি হচ্ছে হাজার বছরের ইতিহাস। আমরা এই সংস্কৃতি হাজার বছর ধরে গড়ে উঠেছে। আমাদের এই রংপুর অঞ্চলের সব থেকে আদিতম সংস্কৃতি হচ্ছে এই পালা গানগুলো, এই কুষাণ। আগামীকালকে হবে আমাদের বিয়ের গীত। রংপুর অঞ্চলের সব থেকে পুরনো ঐতিহ্য হচ্ছে বিয়ের গীত। আমাদের সেই বিয়ের গীতটাকে অন্যভাবে আমরা উপস্থাপন করতে চেষ্টা করব। তো আমি ধন্যবাদ জানাই আমাদের এই মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের রংপুরের অন্যতম তারুণ্যের প্রতীক, আমাদের তারুণ্যের অহংকার, যিনি আগাগোড়া একজন সংস্কৃতিবান মানুষ। ওনার অনেক পরিচয় রয়েছে, কিন্তু আমাদের এই অঙ্গনের কাছে উনি একজন আগাগোড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমাদের মাঝে আমাদের সেই জহির আলম নয়ন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আমাদের যে পরিষদ রয়েছে, সেই পরিষদের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য রংপুর বিভাগের ইফতেখার আলম রাজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমাদের রংপুর মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক নূর আলম বাবু, আমাদের এই রংপুরের একজন বিখ্যাত সুরকার, শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠক জনাব মকসুদার আলম মুকুল আঙ্কেল, এবং আমাদের যে এই যারা আপনাদেরকে এতক্ষণ ধরে এই আনন্দ দিয়েছে, আমাদের আদি সংস্কৃতি উপস্থাপন করেছে, সেই কৃপা সিন্ধুর দলকে আমি ধন্যবাদ জানাই। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আপনাদের প্রতি। আপনারা দর্শক আছেন বলেই আমাদের এই দল আছে, আমাদের সাংস্কৃতিক অঙ্গন রয়েছে, এই শিল্পকলা একাডেমি রয়েছে। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আগামী কাল এবং পরশু আমাদের আরও 2টি পালা রয়েছে। আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো, আপনারা এই যে আমাদের রংপুরের 6 দিন ব্যাপী বৈশাখী উৎসবে সর্বশেষ দিন পর্যন্ত আপনারা থাকবেন। রংপুরের সাংস্কৃতিক অঙ্গনকে বিশ্ব দরবারে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এটি নিঃসন্দেহে আমি মনে করব, দাবি রাখি যে আমরা রংপুরে আমাদের যে বৈশাখী উৎসব হচ্ছে বা এই 3 দিন যেটা হয়ে গেছে, এটি অন্যান্য জেলা থেকে শত গুণে আমি মনে করব সমৃদ্ধ বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। এটি সম্ভব হয়েছে রংপুরের আপামার সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি মোদী মানুষের জন্য। সেই ধারা অব্যাহত রাখবো এবং আমাদের শান্তিপ্রিয় রংপুরকে আমরা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করব। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ অতিথিবৃন্দকে। আপনারা উপভোগ করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে, জেলা প্রশাসনের সহযোগিতায় এবং রংপুর শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বৈশাখী লোকনাট্য উৎসবের আজকে প্রথম দিন উপভোগ করলেন কুষাণ পালা। আগামী 2 দিনের এই আয়োজনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।